কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আরও কাছে আরএসএস বিজেপি। 10 বছর পরে মুখোমুখি বৈঠকে মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী। চলতি মাসেই সংঘ চালকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানের ভোটে সাফল্যের পরে বিজেপির কি আরএসএস নির্ভরতা বাড়ছে, উঠছে প্রশ্ন। 2014 সালের লোকসভা নির্বাচনের পর এই প্রথম 10 বছর পর আরএসএস প্রধানের সঙ্গে মুখোমুখি বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকের জন্য আরএসএস প্রধানের সময়ও চেয়ে রাখলেন মোদী। জোর জল্পনা সব ঠিক থাকলে 30শে মার্চ মোহন ভাগবত নরেন্দ্র মোদী সাক্ষাৎ হতে চলেছে। একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার পর থেকেই সংঘের ছায়া থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা দেখা যায় নরেন্দ্র মোদীর মধ্যে। একদা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ মোদী তখন বিজেপির মধ্যে সর্বেসর্বা হওয়ার তাগিদে আর কারোকেই বিশেষ পাত্তা দিতে চাননি। ফলে দেশের হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান নিয়ন্তা আরএসএস এর বেশ কিছুটা দূরত্ব তৈরি হয় বিজেপি তথা মোদীর। তবে দিন যেমন পেরিয়েছে, পাশাও ঘুরেছে। লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর আরএসএস এর প্রয়োজনীয়তা মোদী অনুভব করেছেন বলে মনে করে রাজনৈতিক মহল। সেজন্যই লোকসভার ফল প্রকাশের পর মোদী ভাগবতের সঙ্গে দেখা করার সময় চান। কিন্তু সেই সময় মোদী সেই আবেদনে সাড়া মেলেনি, সময় দেননি মোহন ভাগবত। এরপরও একের পর এক রাজ্য বিধানসভা নির্বাচনগুলিতেও আশাতীত ফল হয়নি পদ্ম শিবিরের। তার জেরেও সংঘ প্রধানের ক্ষোভ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান ভোটের পর হারিয়ে দেওয়া আস্থা কিছুটা ফিরেছে। তবে একই সঙ্গে মোদী সংঘের প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলে মনে করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কার্যকলাপের সময় শেষের দিকে। প্রয়োজন তার বিকল্প খোঁজার। সংঘ বিরোধী মন্তব্যের জেরে নাড্ডাও আরএসএস এর চক্ষুশূল, ফলে তার দ্বিতীয় দফার কোনো অবকাশ নেই। সেক্ষেত্রে নয়া সভাপতি খুঁজতে সংঘেরই দ্বারস্থ হতে হবে বিজেপিকে। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এরপরে লাইনে আছে কেরল। ফলে অবিজেপি রাজ্যগুলিতে ঘর গোছাতে আরএসএসকে অবশ্য প্রয়োজন মোদীর। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বঙ্গ বিজেপির মোটেই দলের কেন্দ্রীয় কমিটির নেক নজরে নেই। একই সঙ্গে দলত্যাগের সংখ্যাও বাড়ছে রাজ্যের গেরুয়া শিবিরে। নির্বাচনের আগে রাজ্যে ঘর গোছাতে বিজেপি নিজেদের কর্মীদের চেয়ে আরএসএসকে বেশি প্রয়োজন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন রাজ্যেও সংঘের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সংঘের সংগঠন জোরদার করতে 10 দিন বর্ধমানে থেকে সভাও করেন মোহন ভাগবত। তবে সেই সময় তিনি রাজ্য বিজেপির একজন নেতার সঙ্গেও দেখা করেননি। সব মিলিয়ে আরএসএস প্রধানের থেকে সময় চাওয়া এবং তড়িঘড়ি তার সঙ্গে মোদীর বৈঠক নিয়ে দীর্ঘ জল্পনা ঘনিয়ে উঠছে। 30শে মার্চ নাগপুরে আরএসএস এর শতবর্ষ উপলক্ষে সদর দপ্তরে সংঘের তৈরি চক্ষু চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ওই উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। কলকাতা টিভি। দীর্ঘ 10 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে এবং সেখানেই এই বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে দিক নির্দেশ, সে বিষয়ে আরএসএস এর কি ভূমিকা থাকবে, বা সেই বিষয়ে বিজেপি রাজনৈতিক দল হিসেবে কি চাইছে আরএসএস এর কাছে, আরএসএসই বা কতটা তারা প্রভাব খাটাবে, এই প্রত্যেকটি বিষয় যেমন থাকছে। আগামী বছর যেহেতু আমাদের রাজ্যে নির্বাচন, সেই নির্বাচনের আগে আপনারা সকলেই জানেন দিন দশেক আমাদের রাজ্যে থেকে গিয়েছেন স্বয়ং এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ফলে প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে যে ধর্মীয় মেরুকরণের জিগির তুলছে বিজেপি বলে অভিযোগ করছে রাজ্যের শাসক দল সহ অন্যান্য বিরোধীরা, সেই বিষয়টিকে মোকাবিলার রাস্তাই বাকি। এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে থাকা বিশিষ্ট অতিথিদের সঙ্গে। প্রথমেই পরিচয় করিয়ে দেব বিশিষ্ট অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অভ্র সেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন ঋষি দত্ত, তৃণমূল কংগ্রেসের সমর্থক, রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আপনাদের সকলকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসব এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র অভ্র সেনের কাছে। 2024 লোকসভা নির্বাচনের সময় যখন নির্বাচনী প্রচার চলছে, সব রাজনৈতিক দলের নেতারাই বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, তেমনই সময় জেপি নাড্ডা, সর্বভারতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির,
তিনি বলেছিলেন বাজপেয়ী জমানার সঙ্গে বর্তমান বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বের বিজেপির ফারাক হচ্ছে এটাই, বাজপেয়ী জমানায় দল ছোট ছিল, তুলনায় কম শক্তি ছিল, সেই সময় আরএসএস এর প্রতি তাদের নির্ভরতা বেশি ছিল। এই মুহূর্তে দল বড় হয়েছে এবং তারা অনেকটা বেশি সক্ষম, সেই জন্যই তারা এখন স্বাবলম্বী। 2024-এ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, সেটা আমরা সকলেই জানি। তারপরেই আরএসএস এর সক্রিয়তা দেখা গেল, মহারাষ্ট্র, নয়াদিল্লিতে ভালো রেজাল্ট, এবং এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর পরে মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দপ্তরে যাচ্ছেন বৈঠক করতে। নির্ভরতা কি আবার বাড়ছে তার মানে? দেখুন, রাষ্ট্রবাদী সংঘ পরিবার নিয়ে অনেক রাজনৈতিক দলেরই একটু গাছি বিজানি রয়েছে। তার মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামপন্থী দলগুলো তারা তো রয়েছে। এবার বিষয়টা হচ্ছে, আপনি প্যাকেজে দেখাচ্ছিলেন যে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এখানকার ইলেকশনগুলোতে যেহেতু আরএসএস এর সঙ্গে খুব সুন্দর সমন্বয় করে কাজ করেছে ভারতীয় জনতা পার্টি, তার ফল কি হয়েছে? এবার তার ফল এটা হয়েছে যে পিন্ডি জোটের যারা সদস্য ছিল তারা সবাই ধরাশায়ী হয়ে গেছে এবং বিজেপি কিন্তু জায়গায় জায়গায় জয়লাভ করেছে। এবার সেই প্রেক্ষাপটে যদি ধরে নিই, আজকে রাজ্যে আপনি যেটা বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে মোহন ভাগবতজির যে বৈঠক, তার আগে কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে, রাজ্য স্তরেও আরএসএস এর সঙ্গে বিজেপি নেতৃত্বর সমন্বয় বৈঠক হয়ে গেছে কিছুদিন আগে। তাহলে ওই ট্রেনটা যদি ধরে নিই, তাহলে ধরতে হবে যে 2026-এ তৃণমূলের কপালে দুঃখ রয়েছে এবং তৃণমূলটা বুঝতে পারছে একটা সাইকোসিসে ভুগছে, এবং সেই কারণেই যে কি এবার কি হবে, নির্ভরতা বাড়লো না, এই ধরনের একটা জল্পনা কল্পনা আনার চেষ্টা করা হচ্ছে। না, আপনারা তো, এটা আমার কথা নয়, মানে জেপি নাড্ডা বলছেন যে আপনারা বর্তমানে স্বাবলম্বী হয়েছিলেন, তার মানে এখন কি আবার নির্ভরতাটা বাড়ছে? আমার তো প্রশ্ন এটা। আপনার কি মনে হয় পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল সে স্বাবলম্বী নয়? আর আপনি, আমার কি মনে হয় সেটা বড় না? আমি জেপি নাড্ডার কথা প্রেক্ষিতে আপনার কথাটা জিজ্ঞাসা করছি। আপনি তো প্রশ্ন করছেন, আমি সেই জন্যই বললাম। আর আরেকটা জিনিস বলি যে আমরা যেই পরিমাণ জনসমর্থন পেয়েছি, সেই পরিমাণ জনসমর্থন কিন্তু কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ছেড়েই দিন, বামেরা তো নেই মহাশূন্যে, কেউ কিন্তু পায়নি, আর আসন্ন পরবর্তী লোকসভা ইলেকশনে কেউ পাবেও না। কারণ আমার এই প্রশ্নগুলোই নয়, আপনি তো ঠিকই বলছেন, মানে সেই সংখ্যা তত্ত্বের বিচারে বিজেপি অনেকটা এগিয়ে। আমার বক্তব্য হচ্ছে কি নির্ভরতা নিয়ে। সংঘ পরিবারে যেটু আমি এবারে আসি, এটা বলছিলাম, আমি আটকে গেলাম আপনি জিজ্ঞেস করায়। সংঘ পরিবার কি? রাষ্ট্রবাদী ভাবধারায় আমরা বিশ্বাস করি, এবং আরএসএস যেটা একটা রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু একটা সমাজসেবক সংগঠন। সেখান থেকে আপনি তো হাসবেনই, প্রণব মুখোপাধ্যায় যখন গেছিলেন তখন উনি বুঝতে পেরেছিলেন। নদীর রচনা লিখছো, সেটা বলছে নির্ভরতা কি বেড়েছে, এইটার স্পেসিফিক উত্তর চাই। আরে সংঘ পরিবার মানেই বোঝেন না, আপনাকে আমি বোঝাতে যাবো নির্ভরতা বেড়েছে কি নির্ভরতা বাড়েনি? আপনি শেষ করুন। অঙ্কুর দা, এখানে নির্ভরতার প্রশ্ন নয়, এখানে হচ্ছে সমন্বয় করে একসঙ্গে কাজ করা। কারণ আমরা সবাই একই আইডিওলজিতে বিশ্বাসী, এবং সেই আইডিওলজিতে সম্পৃক্ত হয়েছিলেন তাহলে প্রণব মুখোপাধ্যায়, যার শিষ্য আমি বলছি, ভাব শিষ্য তাতাদা নিজে এখানে সুভাষিস দা বসে রয়েছেন, তিনি একটু এখন হাসি পাচ্ছে, কিন্তু যখন আরএসএস এর মঞ্চে প্রণব মুখোপাধ্যায়কে দেখেছিলেন তখন নিশ্চয়ই ওনার 32 পার্টি বেরোয়নি। বেশ, আমি আসি কংগ্রেসের কাছে আসি। ঘটনা যেটা হয়েছিল, আরএসএস রাষ্ট্রবাদী, সে তো রাষ্ট্রের যখন পরাধীন যখন রাষ্ট্র, তখন যে লড়াই লড়ছে, ক্ষুদিরামরা, প্রফুল্ল চাকিরা, সারা ভারতবর্ষ জুড়ে যত বিপ্লবীরা ভারতবর্ষকে স্বাধীন করবে বলে, সেই সময় তো আরএসএস এর রাষ্ট্রবাদিতা ছিল না, তারা তো ব্রিটিশ শাসকের সাথে ছিল, ইংরেজদের সাথে ছিল। তারা তখন কি রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য ছিল না? কবে মানে 1925 সাল থেকে শুরু করে গান্ধী হত্যা থেকে সবই তো কবে, মানে গান্ধী হত্যা থেকে এবং বলেন 1 মিনিট, কালাপানিতে কংগ্রেস সবই সারা ভারতবর্ষের কংগ্রেসই ঘটেছে, আরএসএস এর কেউ যায়নি, তাও মুচলেখা দিয়ে বেরোতে হচ্ছে। যাই হোক এখন ঘটনা যেটা হচ্ছে, অভ্যেস সমস্যা হয়েছিল, এখন খুব বিজেপির হয়ে বলতে হবে, কারণ তৃণমূল ছেড়ে এসছে, তো ফলে আমাকে যদি কেউ যাওয়ার ছবি দেখাতে পারে, হেঁটেছি দেখাতে পারে, কোন জায়গায় কোন মিছিল মিটিংয়ে কোনোদিনও ছিলাম তৃণমূলে, এটা যদি দেখাতে পারে, তাহলে পরে নির্ভরতা, এটা বিজেপির নির্ভরতা, নির্ভরতার কারণ কি বলে কংগ্রেস মনে করে? পৃথিবীর বুকে যে কোনো মৌলবাদী দল জাতিগত শুদ্ধতা নিয়ে যেভাবে হিটলার ইহুদিদের নিধন করেছিল, এখানেও তাই হচ্ছে, যে
অহিন্দু ছাড়া মানে অহিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন এখানকার। এটা বিজেপি গভর্নমেন্টের নির্ভরতার প্রয়োজন কেন বলে কংগ্রেস মনে করে? আমি দর্শকরাও জানে। আমার প্রশ্ন, কংগ্রেস কি মনে করে বিজেপির এই নির্ভরতা কেন? আমি বলছি, আমি ঘটনা হলো এই নির্ভরতা থাকবে, কারণ হলো যে থাকবে এই কারণে যে হেট্রেট বিজেপি ছড়াবে ঘরে ঘরে গিয়ে সাংস্কৃতিক সেলের নামে, সাংস্কৃতিক সংস্থার নামে। দেখা গেছে তো 25 সালের পর থেকে প্রায় 5 বার এসে ব্যান করেছে আরএসএস কে, এবং মুচলে রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইবো, আমরা যে চর্চাটা করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ 10 বছর পরে তিনি নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে যাচ্ছেন বৈঠক করতে মোহন ভাগবতের সঙ্গে। এর আগে 2024-এ তিনি যখন গিয়েছিলেন তখন বৈঠক করার সময় ছিল না, দেখা হয়নি দুই গুরুত্বপূর্ণ নেতার, এবং এবার তিনি যাচ্ছেন। সাম্প্রতিক অতীতে আমরা যদি দেখি, মহারাষ্ট্র দিল্লিতে ভালো রেজাল্ট, আরএসএস এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখানে, এবং তার আগে জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি বলেছিলেন যে বাজপেয়ী সময় দল ছোট ছিল, দল অক্ষম ছিল সেই তুলনায়, এবং সেই সময় আরএসএস এর প্রতি নির্ভরতা ছিল। এখন দল অনেকটা বড় হয়েছে, তারা ক্যাপেবল হয়েছে, এবং সেই কারণেই তারা স্বাবলম্বী। তো তা স্বাবলম্বী দল 2024-এর লোকসভা নির্বাচনে কি রেজাল্ট করেছে সবাই জানে। তারপরেই মোদীর সাক্ষাৎ মোহন ভাগবতের সঙ্গে। অর্থাৎ নির্ভরতা কি বাড়ছে বলে আপনি মনে করেন? এবং সেই নির্ভরতা যদি বাড়ছে বলে মনে করেন, কেন বাড়ছে? হ্যাঁ, নির্ভরতা বাড়ছে শুধু নয়, আর একটা দিকে আমাদের তাকাতে হবে যে আরএসএস বিজেপি যেভাবে এখানে ইলেকশনে জিতে এসেছে, তাদের যে প্রজেক্ট নিয়ে এসেছে, সেই প্রজেক্ট ফুলফিল করবার জন্য, হিন্দুত্বের লক্ষ্য পূরণের দিকে এগোনোর জন্য তারা একটার পর একটা স্টেপ, যা যা প্রতিশ্রুতি ছিল প্রায় সেই অনুযায়ী এগিয়েছে। সেখানে কাশ্মীরের ক্ষেত্রে যা ঘটেছে সেটা পরবর্তীকালে আর এনআরসির ক্ষেত্রে এরা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি, কিন্তু হিন্দুত্ব প্রজেক্টকে তারা সাকসেসফুল করবার জন্য একের পর এক পদক্ষেপ তারা বাড়িয়ে চলেছেন। সেইটা কতটা ভারতবর্ষের ক্ষেত্রে ফলপ্রসূ হয় বা ভারতবর্ষের কালচারাল এথোসে, ভারতবর্ষের সংস্কৃতিতে, সেটার বা ইতিহাসে, ঐতিহ্যে যে ডাইভার্সিটি রয়েছে, আমাদের যে একটা এথনিক মোজাইক রয়েছে, সেটাকে গুরুত্ব না দিয়ে তাদের আরএসএস এর প্রজেক্টের মধ্যে দিয়ে বিজেপি তার জয়টাকে আরো বেশি সুচিহ্নিত করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জয় শেষ পর্যন্ত ভারতবর্ষের জনগণকে কি এনে দেবে, বা আদৌ জয় হবে কিনা, এই প্রশ্নগুলো থেকেই যায়। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 2 দিন আগেই মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক, এবং পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতেও সমানে যে একটা ধর্মীয় মেরুকরণ এবং ধর্মীয় সাম্প্রদায়িক বিষয়গুলোকে উস্কানি দেওয়ার চেষ্টা বিরোধী এবং শাসক দুই পক্ষ থেকেই হচ্ছে, সেটাও কিন্তু অত্যন্ত বিপজ্জনক দিক। কিন্তু বিজেপি আর আরএসএস এর মধ্যে যে একটা ফারাক তৈরি হয়েছিল, তাদের মধ্যে যে অনেক মতাদর্শগত দিক থেকেও এবং তার প্রয়োগের দিক থেকেও দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা ক্রমশ তারা ঘুচিয়ে দিয়ে কাছাকাছি আসার চেষ্টা করছে বলে আমার ধারণা। তার দলের অভ্যন্তরের কিছু না জেনেও আমি কথা বলছি। কেন না, সাংগঠনিক ক্ষেত্রে যে সমস্ত দিকগুলোতে তারা অনেক দুর্বল রয়েছে, সেই ক্ষেত্রে বিজেপি হয়তো চেষ্টা করছে আরএসএস এর সংগঠনকে একেবারে ব্যবহার করে সেই জায়গা থেকে নিজেদের কমতিগুলো ব্যবহার করবার জন্য। একবার আমি আসবো ঋষি দত্তর কাছে, তৃণমূল কংগ্রেসের সমর্থক। বর্তমানে 77 থেকে 65-তে এসে গিয়েছে রাজ্য বিজেপির বিধায়ক সংখ্যা। সেই কারণেই কি বাংলার ভিতটা মজবুত করতেই আরএসএস এর শরণাপন্ন হওয়া, যে মোহন ভাগবত গত প্রায় দিন 10 কাটিয়ে গিয়েছেন আমাদের রাজ্যে? আপনারা কি মনে করছেন? দেখুন, 1939-এ প্রথম সদাশিব গোয়ালিকার এখানে চেষ্টা করেন আরএসএস এর ফরমেশন করতে বাগমারির মাঠে, হ্যাঁ ঠিক আছে। সেখান থেকে তাদের শুরু, কিন্তু প্রথমেই তার কেটে যায়। তার কারণ হচ্ছে হিন্দি নববর্ষের দিনটাকে ওনারা বেছে নিয়েছিলেন। বাংলার একটা ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, তার সাথে বাঙালিয়ানার গর্ব কিন্তু একসঙ্গে জড়িয়ে আছে। আপনি কখনো এটাকে আলাদা করতে পারবেন না। এখানে দুটো এজেন্ডা ফুলফিল করার জন্যই তো বিজেপির এটা, যেটা 2019-এ এন্টায়ার
সিপিএম এর ভোটটা বিজেপিতে শিফট করে যায়, 22.5% ভোট বা 23% ভোট। এই ভোটটা শিফট করতে বিজেপি একটা ব্যাকবোন পায় এখানে। আরএসএস এর কাজ হচ্ছে মেরুকরণ করা, সেটা যে কোনো রাজ্যেই, সেটা বিজেপিকে কখনো ইউজ করে। বাংলাকে এত গুরুত্ব কেন? বাংলাকে গুরুত্ব তার কারণ হচ্ছে বারবার চেষ্টা করেও বাংলাতে সুফল না হওয়ার মেন কারণটা ওরা আরএসএস এর থ্রুতে ফুলফিল করতে যাচ্ছে। সেটা হচ্ছে বিজেপি জানে বিজেপির এজেন্ডা যেটা স্ট্রেট আওয়ে মানে ধর্মটাকে নিয়েই শুধু সেই এজেন্ডাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বেঙ্গলে ফুলফিল হবে না। এটা আমি বলছি সিপিএম আমাদের একদম পুরোপুরি মানে উল্টো মেরুর পার্টি হলেও সিপিএম থাকলেও এটা ফুলফিল হতো না, তৃণমূল থাকলেও এটা ফুলফিল হবে না। তার কারণ স্ট্রেট ধর্মের মেরুকরণ এখানে লোকে নেয় না। বাংলার মানুষের হয়তো আপনি একটা অ্যাব্রাপ্ট দেখতে পাচ্ছেন কিছুটা, যে না এখানে একটা ভোট ব্যাংক ওদের বেড়েছে, স্বাভাবিক কিছু নন বেঙ্গলি ভোটও ফ্যাক্টর হয়েছে এখানে, কেন তাদের সংখ্যাটা অনেক বেড়েছে লাস্ট 15 বছর 16 বছরে। কিন্তু স্ট্রেট বাংলার ভোট যেটাকে বলে সেটাতে দাঁত ফোটাতে আরএসএস বা বিজেপি এই মেরুকরণ দিয়ে পারবে না। আমি 30 সেকেন্ড সময় নিয়ে একটা বলি, সেটা হলো যে আরএসএস একদম অ্যাপ্রাপ্ট চেঞ্জ করে দেবে ভোটিং প্যাটার্নকে, কোনো অবস্থাতে সেটা সম্ভব না। সেই কারণেই ওই কলেজিয়াম থেকে যে সিজিআই কে বাদ দিয়েছে, আমাদের ইলেকশন কমিশনের যে কলেজিয়ামটা, সেটা সিজিআই কে বাদ দিয়ে অ্যাবসলিউটলি মোদি হাতে নিয়েছেন। যার ফল আমরা দেখেছি যে মহারাষ্ট্রে একটা নির্বাচনে 19 থেকে 24-এর মধ্যে 33 লক্ষ ভোটার বেড়েছে 5 বছরে, 19-এর লোকসভা থেকে 24-এর লোকসভা অন্য বিষয় এবং নাই বলে নেই। তার মানে কি, এবং পরে দেখা গেল বিধানসভা যখন দেখলো লোকসভার রেজাল্টে অ্যাবসলিউটলি মানে বিরোধীরা মানে বিজেপি বিরোধী শক্তিশালী হয়েছে, তখন 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচনের আগে 43 লক্ষ ভোটার তুলেছে এবং একটা এপিক কার্ডে 72,000 নাম তুলেছে। সুতরাং এইভাবে চুরি করে জিততে হবে। আরএসএস এর ক্ষমতা নেই সারা ভারতবর্ষের মানুষকে এক করে বিজেপিকে পাওয়ানো সম্ভব। শুভময় মৈত্রের কাছে, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে ভারতীয় জনতা পার্টির আরএসএস এর নির্ভরতা, এটা কি বাড়ছে বলে শুধুমাত্র এই বৈঠককে দেখে কি আপনি বাড়ছে বলে মনে করেন? 1, 2, মোহন ভাগবতের আমাদের রাজ্যে এসে 10 দিন কাটানো, এই যে বাংলাকে এতটা গুরুত্ব দেওয়া এবং আরএসএস এর প্রতি নির্ভরতা, এই বিষয়ে আপনার কি বিশ্লেষণ? মোহন ভাগবত এর আগেও অনেকবার পশ্চিমবঙ্গে এসেছেন, ঠিক 10 দিন একটানা থেকেছেন কিনা এই তথ্য সত্যি আমার কাছে নেই, কিন্তু মোহন ভাগবত যে পশ্চিমবঙ্গে এসেছেন এবং কথা বলেছেন এবং উনি যে বাংলায় কথা বলতে পারেন, বাংলা বোঝেন, এই বিষয়গুলো কিন্তু যারা রাজনীতির সঙ্গে মোটামুটি খবর রাখেন আর কি, তারা জানেন। এটা হচ্ছে একটি বিষয়। এবং মোহন ভাগবত অবশ্যই ভারতের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গে আসতেই পারেন, এবং তার যে প্রচার, তার দলকে তো ঠিক রাজনৈতিক দল বলা যায় না, একটা সমাজের সঙ্গে সম্পৃক্ত দল, তাদের যে বক্তব্য সেটাও আটকানো যায় না। দ্বিতীয়, দেশের প্রধানমন্ত্রী এবং মোহন ভাগবত দুজনই গুরুত্বপূর্ণ দুটি মানুষ, তারা দেখা করেছেন। ভারতের দুজন নাগরিক দেখা করতেই পারে। এবার তারা এখনো অবধি আমি অন্তত কোনো খবর দেখিনি বা যে তারা কেন দেখা করতে যাচ্ছেন বা কি তাদের বক্তব্য, এই ধরনের বিষয়ে হয়তো রিজুর কাছে খবর আমাদের থেকে একটু বেশি থাকতে পারে, যে কি আলোচনা হয়েছে সেটা জানতে পারলে সুবিধা হয়। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিজেপির আরএসএস নির্ভরতা। আরএসএস যে যে দলগুলিকে মোটের উপর সমর্থন করে বা তাদের সঙ্গে কমিউনিকেট করে ভারতের রাজনীতিতে, তার মধ্যে বিজেপি সব থেকে কাছের দল। এছাড়াও শিবসেনা আছে। রাজনৈতিক আলোচনায় একসময় আম আদমি পার্টির নাম উঠে এসেছে, এক সময় তৃণমূল কংগ্রেসের নাম উঠে এসেছে। তারাও মনে করেছেন কমিউনিস্টদের সরানোর জন্য আরএসএস অনেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রশংসা করেছেন। সুতরাং আরএসএস অবশ্যই বিজেপির কাছের দল। এবং আমরা বিভিন্ন সময় রাজনৈতিক আলোচনায় যে কথাগুলো বলি, 2004-এ বাজপেয়ীজি যখন একেবারে জেতার কথা যখন হেরে গেলেন, তখন একটা তত্ত্ব আমরা তুলে আনার চেষ্টা করলাম, তাহলে কি আরএসএস এবার সঠিকভাবে সাহায্য করেনি? আজকে কেন আরএসএস এর কথা বারবার উঠছে? কারণ এক হচ্ছে হরিয়ানা, যে নির্বাচনটায় বিজেপির জয়ের সম্ভাবনা কম ছিল, সেখানে বিজেপি জিতেছে। মহারাষ্ট্রে যেখানে জয়ের সম্ভাবনা কম ছিল, সেখানে সুইপ করেছে। এবং তারপর দিল্লিতে বিজেপি জিতেছে, এবং সেখানে আমরা বারবার শুনেছি প্রায় 5,000 মহল্লা সভা বিজেপি করেছে, যেগুলো আদতে বিজেপি করেনি, করেছে আরএসএস। সুতরাং এই নির্ভরতা বাড়ার জায়গাটি আগামী সামনে পশ্চিমবঙ্গে যে নির্বাচন আছে, সেই নির্বাচনে বিজেপি যদি সত্যিকারের জিততে চায় এবং যদি সত্যিকারের আরএসএস চায় বিজেপিকে সম্পূর্ণ সমর্থন করতে, সেক্ষেত্রে একটা রাজনৈতিক ভাবনা আসার প্রশ্ন আছে। এখানে উল্টো দিকের যে ভাবনাটা বারবার আলোচিত হয়, আপনারা অনেক সময়ই শুনেছেন, নতুন কিছু নয়, যে আরএসএস বা বিজেপির মূল শত্রু বামপন্থীরা। সুতরাং তাদের কাছে
মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ, কারণ 34 বছরের বাম শাসন, সেখান থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা পেয়েছেন। যদি কোনো কারণে বিজেপি জিতে যায় সেক্ষেত্রে তো একটা সমস্যা হতে পারে, যে ধরনের তৃণমূল কর্মসূচি ভিত্তিক দল, সেই দলটির কি অবস্থা দাঁড়াবে, তখন বামেরা আবার শক্তিশালী হবে কিনা, এই ধরনের প্রচুর আলোচনা আসে। এবং সর্বশেষ আলোচনা, ভারতবর্ষে কংগ্রেস থেকে প্রচুর মানুষ বিজেপিতে গেছেন, কিন্তু কংগ্রেস সম্ভবত একমাত্র রাজনৈতিক দল যাদের সঙ্গে বাইরের থেকে সমর্থন, ভেতর থেকে সমর্থন, এগুলো কিন্তু কখনো বিজেপির সঙ্গে হয়নি। অবশ্যই প্রণব মুখার্জি আরএসএস এর কাছে গেছিলেন, তাদের অফিসে গেছিলেন, কিন্তু বিজেপি কংগ্রেস জোট নিয়ে কিন্তু আমরা সরকারি একটা ভাষণ দিতে গেছিলেন। হ্যাঁ, একটা ভাষণ দিতে গেছিলেন। আমরা নেহরুও গেছিলেন। উঠে আসছে যে সেক্ষেত্রে যেখানে যে প্রশ্নটা উঠলো যে আমাদের রাজ্যে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য রয়েছে এবং তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে অনেক জায়গা থেকে তাদের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে প্রশ্ন উঠেছে, কিন্তু ধর্মনিরপেক্ষতার প্রশ্নেই হয়তো বিজেপিকে বারবার দূরে সরিয়ে রেখেছে এ রাজ্যের মানুষ। তারপরে আরএসএস যখন আমাদের রাজ্যে এসে এতদিন ঘাঁটি গাড়ছে, বা তাদের নিশ্চয়ই নির্বাচনে কিছু পরিকল্পনা রয়েছে, ভারতীয় জনতা পার্টিরও থাকবে, সেটাই স্বাভাবিক রাজনীতির প্রেক্ষাপটে। ফলে তাদের কৌশল কি হতে পারে সে নিয়ে শুনবো সকলের অভিমত। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আরএসএস এর নির্ভরতা নিয়ে কথা হচ্ছে, আমাদের রাজ্যে ধর্মনিরপেক্ষ তার কথা বারংবার বলে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও তিনি একই কথা বলেছেন, যে বিষয়ে যে আমাদের রাজ্যে যখন এই ধর্মনিরপেক্ষতা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা না হলেও সেই জায়গা থেকে বারংবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি, দুর্নীতির অভিযোগ বারংবার ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য বিরোধীরা করেই থাকেন। কিন্তু তারপরেও আমরা দেখলাম 2024 লোকসভা নির্বাচন বা তার পরবর্তী কয়েকটি উপনির্বাচনেও আমরা দেখলাম বিজেপির যে সমস্ত অভিযোগ কিছু কিছু ক্ষেত্রে তার সারবত্তা থাকলেও সেই সমস্ত এলাকাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে। এবং তার ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের একটা গুরুত্বপূর্ণ যুক্তি ছিল যে এই হিন্দুত্ববাদ এবং তা থেকে যদি রাজ্যের মধ্যে কোনো হিংসা বা অশান্তির পরিবেশ তৈরি হয়, সেই ভয়ে, সেই আতঙ্ক বা সেই আশঙ্কা থেকেই মানুষ বিজেপির থেকে সামান্য হলেও দূরত্ব বজায় রেখেছে, জিতে গিয়েছে রাজ্যের শাসক দল। আমি আসবো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থক ঋষি দত্তর কাছে। আমরা যদি দেখি, যখন এই 34 বছরের জমানা শেষ হয়, 2011-এ তৃণমূল কংগ্রেস আসে, সেই সময় আমাদের রাজ্যে আরএসএস এর একটা কমিটি ছিল, উত্তরবঙ্গ কমিটি, পরবর্তীকালে দক্ষিণবঙ্গ কমিটি হয়, তারপর মধ্যবঙ্গ কমিটি হয়। তখন 403টা শাখা ছিল। 2023-এর ডিসেম্বরে আরএসএস এর একটা পত্রিকায় দেখা গেল সেটার সংখ্যা প্রায় 1200। এই যে মানে যেখানে তৃণমূল কংগ্রেস যে কথা বলে থাকে যে এই ধরনের কাজ করে থাকে বিজেপি, তা বিজেপির এই আরএসএস এর শাখাকে এত বেশি বাড়ার জন্য যে সুযোগ বা সময় দেওয়া হলো বা যেভাবে অ্যালাউ করা হলো, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সুযোগ সময় অবশ্যই তৃণমূল কংগ্রেস দেয়নি বা তার সরকার দেয়নি। ধর্মনিরপেক্ষতা এবং তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট থাকে, তো আপনি সেটার উপরে কিছু জোর করে যদি চাপিয়ে দেন বা করেন, আটকান, যেটা সিপিআইএম করে এসেছিল 34 বছর, এর বহু উদাহরণ আছে। তারা তাদের 22% ভোটটাকে বাঁচিয়ে রাখতে পারলো না, কিন্তু তারা যদি ধরুন একটা শাখা খোলার আছে, একটা স্কুল খোলার আছে, সেটাই কিন্তু সিপিএম এর একটা প্রেসার ছিল যে সেটা খুলতে দিত না, বন্ধ করে দিত। এই জায়গাটা থেকে কিন্তু মমতা ব্যানার্জির সরকার বা অনেক বেশি লিবারাল। আপনি যদি আপনাদের ধারণাটা কি, আরএসএস হচ্ছে বিজেপির একটা, আপনি বলতে পারেন পরিপূরক, বোঝেন, যেখানে বিজেপি ফেল করে সেখানে আরএসএস এর এজেন্ডা চালু হয়। একটা টার্ম বিজেপি চলার পরে কোনো স্টেটে দেখাবেন না যে বিজেপি তার পরের টার্মে আসার জন্য তার ভোট বাক্সে শুধু তার এজেন্ডা থাকে যে সে সোশ্যাল সিকিউরিটি দিয়েছে, কাজ কি করেছে সেটার উপরে, কারণ তার 75% অফ দি প্রমিস ফেল করে। সেখানে তার কাজ হয় মেরুকরণ, এন্ড দেয়ার লাইজ আরএসএস এর এজেন্ডাটা। আরএসএস সেটা যদি তৃণমূল কংগ্রেস বা তার সরকার যদি জানে, তাহলে সেই আরএসএস এর শাখার প্রতিপত্তি বিস্তারে তারা সেই বিষয়টি কেন মাথায় রাখে না? আরএসএস এর শাখা প্রতিপত্তি কিন্তু সারা ভারতবর্ষ কেন লাস্ট ফেজে সারা পৃথিবী জুড়ে হয়েছে। তার কারণ হচ্ছে আরএসএস এর এই স্ট্রেংথটা আপনি বাজপেয়ীর সময় ছিল না।
শুধু যে তৃণমূল কংগ্রেস হয়েছে, যেরকম কংগ্রেস উইক হয়েছে নানান সেক্টরে ভারতবর্ষে। আমি উত্তরটা পেলাম না, কংগ্রেসের কাছে আসবো। কংগ্রেস কি মনে করে? যেটা হচ্ছে তোমার দুটো মানে আর্টারেন্স আমি মনে করাই, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি খারাপ, আরএসএস ভালো। আরএসএস বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা। ফলে তুমি যে সংখ্যাটা দিলে যে ফ্লারিশ করছে আরএসএস এর শাখা প্রশাখা, আমাদের কাছে খোঁজেছে 3,500 সারা পশ্চিমবাংলায়। তারা তাদের মতন করে হিন্দু মুসলমানদের ভেতরে যে মানুষের মধ্যে যে এই যে বিভেদ, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য আমরণ চেষ্টা করছে, এবং তাকে গভর্নমেন্ট চেক করেনি। ফলে কি হয়েছে, এখন আরএসএস নির্ভরতা কতটা বেড়েছে না বেড়েছে সেই প্রশ্নে যাচ্ছে না, কিন্তু ঘটনা যেটা হয়েছিল যে কেন আরএসএস কে নেমেও কাজ করতে পারছে না। ভারতবর্ষের মানুষ ভোট দেয় কিন্তু হিন্দুত্বের জন্য নয়, প্রগতির জন্য। আজকে ভারতবর্ষে হাইয়েস্ট বেকার স্বাধীনতার পর থেকে, ভারতবর্ষের দ্রব্যমূল্য বৃদ্ধি হু হু করে বাড়ছে, একটা কালঘাম ছুটছে সাধারণ পরিবারের সংসার চালাতে। এইগুলো থেকে মুখ ঘোরাতে ভারতবর্ষের যে দুর্দশা মোদীর 12 বছরের সাথে শাসনে, তার থেকে চোখ ঘোরাতে যা যা করছে সেগুলো অত্যন্ত নিম্নমানের, নিম্ন রুচির। নাগপুর থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষ জুড়ে এই আরএসএস কে সাথে নিয়ে যা করছে সেটা ভারতবর্ষের মানুষের পরিবর্তনের কাছে। এই যে আরএসএস এর শাখা বৃদ্ধি আমাদের রাজ্যে, সেইটা নিয়ে আপনার কি মূল্যায়ন? দেখুন, এখানে টিএমসির প্যানেলিস্ট যে বন্ধু আছেন তিনিও বলে দিলেন প্রায়, এবং আপনাদের তথ্যও বলছে যে আরএসএস এর কত শাখা বৃদ্ধি এখানে হয়েছে, এবং তিনিও কার্যত স্বীকার করে নিলেন যে এই সরকারের সময়ে তারা অনেক সুযোগ পাচ্ছে বা সহযোগিতা পাচ্ছে বা পরিবেশ পাচ্ছে শাখা বৃদ্ধি করার। এখন আরএসএস তো বিভিন্ন ধরনের কাজ করে, যারা আরএসএস এর মেম্বার আছেন তারা বলবেন যে তারা সমাজ গঠনের কাজ করেন, তারা শিক্ষার কাজ করেন, ইত্যাদি নানান কথা বলবেন। কিন্তু সেখানে আছে একটা আদর্শের প্রশ্ন। আরএসএস এর কিন্তু একেবারেই ম্যানিফেস্টো অনুযায়ী প্রায় তারা যে ভারতবর্ষের কথা বলেন, তারা যেভাবে ফ্যাসিবাদকে সমর্থন করেন, যেভাবে শুধুমাত্র হিন্দুত্বের এজেন্ডাকে, হিন্দুত্বকে তুলে ধরতে চান, সেখানে কিন্তু ভারতবর্ষের সংবিধানের যে নিরপেক্ষতা, সংবিধান স্বীকৃত যে নিরপেক্ষতার চরিত্র, সেইটাকেই তারই বিরোধী মানে বিপরীতে দাঁড়িয়ে রয়েছে আরএসএস এর এজেন্ডাগুলো। সেই পয়েন্ট থেকে আমি বলতে পারি, যেখানে শুভময় বাবুও বললেন, আমি তাকে সমর্থন করেই বলছি, যে বহুদিন থেকে আমরা জানি যে ঘোষিতভাবে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 34 বছরের বাম শাসনকে উচ্ছেদ করবার জন্য যে তাদের অনেক বেশি সহযোগী বন্ধু, সেটা আমরা বহু আরএসএস এর ঘোষণার মধ্যে দিয়ে একেবারে স্বচ্ছভাবে তারা জানিয়েছেন। সেক্ষেত্রে আরএসএস এর সংগঠন বৃদ্ধির মাধ্যমে স্বাভাবিকভাবে বামপন্থীদেরও যে আঘাত করা হয়, বামপন্থী সংগঠনগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আর সেই ভ্যাকুয়ামটাকে ফুলফিল করে ধর্মীয় এজেন্ডাকে সামনে রেখে, হিন্দুত্বের প্রশ্নকে সামনে রেখে আরএসএস এর সংগঠন বৃদ্ধি পাচ্ছে। এবং সেখানে যদি সরকার পক্ষের নানান রকম সহযোগিতা থাকে, সমর্থন থাকে, সেখানে স্বাভাবিকভাবে বিরোধী হিসেবে বামপন্থীদের যে অস্তিত্ব ছিল, সেই অস্তিত্বটা ক্রমশ ডাইলুটেড হতে থাকে। যে কথাটা তিনি বলছেন সেখান থেকে আরো একবার স্পষ্ট হচ্ছে যে রাজধর্মের থেকে ধর্মীয়তা সেই ভরসা করছে গেরুয়া বাহিনী। এসব প্রশ্নের মধ্যে উঠে আসছে জনতার প্রয়োজনের কথা। বিরোধীরা যখন জনমুখী প্রকল্পের প্রয়োজনীয়তার দাবি তুলছে, সেখানে মোদীর দল ধর্মের ডিভিডেন্ডেই আস্থা রাখতে চায় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে ফল আসলে কি হবে, জবাব মিলবে ব্যালট বক্সে। সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের জন্য সময় চাইলেন নরেন্দ্র মোদী। বিজেপির প্রজেক্ট করা ব্র্যান্ড মোদীকেই এবার সংঘের শরণ নিতে হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। যেখানে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা পূরণের জন্য তৈরি 100 দিনের কাজের প্রকল্পে টাকা বাড়ানোর দাবি তুলেছেন সোনিয়া গান্ধী। সংসদে দাঁড়িয়েই এই দাবি তোলেন রাজ্যসভার সাংসদ। তিনি বলেন, মনরেগা লক্ষ লক্ষ গ্রামীণ পরিবারের জীবনরেখা হওয়া সত্ত্বেও এর সম্ভাবনা ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হচ্ছে। ন্যূনতম মজুরি প্রতিদিন 400 টাকা বৃদ্ধি করা উচিত এবং সময় মতো মজুরি প্রদান করা উচিত।
তিনি আরো বলেন, প্রতি বছর নিশ্চিত কর্মদিবসের সংখ্যা 100 থেকে 150 করা উচিত। দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছে তৃণমূল, অথচ জনমুখী প্রকল্পের বদলে একের পর এক ধর্মীয় ইস্যুকেই সামনে তুলে আনতে দেখা যাচ্ছে বিজেপিকে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও অর্থের অভাবে জনমুখী প্রকল্পে টান পড়ারও খবর সামনে এসেছে। কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলি জনপ্রিয়তার নিরিখে সেভাবে এ রাজ্যের মানুষের কাছাকাছি পৌঁছতে পারেনি বলে দাবি করা হয়। সাম্প্রতিকে রাজ্যে বিজেপি নেতাদের মুখে ধর্মীয় মন্তব্য শুনতে পাওয়া যাচ্ছে। দোল রামনবমী উৎসব হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভার আগে বিজেপির প্রচার যদি আরএসএস নির্ধারিত হিন্দুত্বের পথে হয়, তবে তার পাল্টা হিসেবে কি কি বিষয় প্রচারে উঠে আসতে পারে তা নিয়েও প্রশ্ন উঠছে। জনমুখী প্রকল্পের প্রচারে জোর, সাধারণ মানুষের প্রয়োজনীয়তায় নজর, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সব পক্ষকেই গুরুত্ব দেওয়া। পাখির চোখ যখন ব্যালট বক্স, তখন প্রতি দলেরই নজর থাকে জনগণের প্রয়োজনীয়তার দিকে। ধর্মীয় সংগঠনগুলি অবশ্য এক্ষেত্রে ধর্মের দিকটাকেই প্রয়োজনীয়তার নিরিখে আগে রাখে। ফলে বিজেপি আরএসএস এর দিকে ঝুঁকলে স্বাভাবিকভাবেই ধর্মই প্রাধান্য পাবে মানুষের প্রয়োজনের আগে। আর সেক্ষেত্রে তা ভোটের রাজনীতিতে কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে। কলকাতা টিভি। আরএসএস এর বিরুদ্ধে বারংবার তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য অবিজেপি দলগুলির অভিযোগ তারা ধর্মীয় মেরুকরণ করে, এবং ধর্মীয় মেরুকরণ করা এই আরএসএসই কিন্তু আমাদের রাজ্যে তাদের প্রভাব অনেকটা বিস্তার করেছে, তাদের শাখার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমার প্রশ্ন রাজ্য বিজেপির মুখপাত্র অভ্র সেনের কাছে। অভ্র, তাহলে কি আপনারা এটা মনে করছেন যে বাংলার মানুষও এই ধর্মীয় মেরুকরণের রাস্তা, যেটা আরএসএস এর বিরুদ্ধে অভিযোগ, সেই রাস্তাতেই হাঁটছে? দেখুন, প্রথমত আমি একটা কথা বলি যে কংগ্রেসের যিনি প্রবক্তা আছেন উনি একটা কথা বললেন, বিগত 12 বছরে নাকি দেশের খুব শোচনীয় অবস্থা। দেশের শোচনীয় অবস্থা না, শোচনীয় অবস্থা কাদের বলুন তো? কংগ্রেসের। তাই ওনার গাটা চিরবির করে উঠছে। আর দ্বিতীয়ত একটা কথা বলি যে বিশ্লেষক তিনি আছেন শম্পা ম্যাডাম, উনি খুব সুন্দর করে ধর্মনিরপেক্ষতার কথা বললেন, ফ্যাসিবাদের কথা বললেন। তো ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি নিশ্চয়ই জানেন কেরালাতে বাম সরকার রয়েছে ক্ষমতায়। এবার কেরালাতে দেবস্বম মিনিস্টার বলে একজন মিনিস্টার হয়, তার কাজ কি বলুন তো? 5টা দেবস্বম বোর্ড চলে ওখানে, এবং 5টা দেবস্বম বোর্ডের কাজ হচ্ছে 3058টা হিন্দু মন্দির থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফি এর নামে কোট আনকোট ট্যাক্স তোলা, কাইন্ড অফ জিজিয়া, যেটা আগে ইসলামিক শাসনের সময় ছিল জিজিয়া, ওরম ঘুরিয়ে তোলে। এবার আমার বক্তব্য হচ্ছে যে অনেক বামপন্থী সুর আপনার কথায় আমি পেলাম ম্যাডাম, তো বামপন্থীরা তো ধর্মনিরপেক্ষ, আমরা তো না হয় ফ্যাসিস্ট আপনার কথায়। তাহলে এই ধর্মনিরপেক্ষ বামেরা খালি হিন্দুদের থেকে এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফি এর নামে ট্যাক্স তোলে কেন বলুন তো? এই ট্যাক্স বা এই ধরনের ফি তো মসজিদ বা মাজার থেকে নেওয়া হয় না, চার্চ থেকে নেওয়া হয় না। তাই এই দ্বিচারিতাগুলো রাখুন প্লিজ। আরেকটা কথাও বলি, বামপন্থীদের এটাও মনে রাখা দরকার যে তাসলিমা নাসরিন কোন প্রেক্ষাপটে আমাদের রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আর দ্বিখণ্ডিত বলে ওনার যে পুস্তকটা, সেটা সারা দেশে ব্যান্ড হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে থ্যাঙ্কস টু লেফট সরকার ব্যান করা হয়েছিল এবং বাংলাদেশে ব্যান ছিল। এই বামপন্থীদের মুখে ধর্মনিরপেক্ষতার তোতা পাখির বুলি আমরা অন্তত শুনব না। আর দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসের কথা এবার আসি। তৃণমূল কংগ্রেস একটা মহান দল। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে এবিটি বলে একটা সন্ত্রাসবাদী সংগঠন, তার নেতা জসিমউদ্দিন রহমানি এই দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করুন। এইরকম একটা নিকৃষ্ট মানের দল, যাদেরকে একটা সন্ত্রাসবাদী সংগঠন মনে করে রাষ্ট্রবিরোধী কাজ করছে, তাদেরকে নিয়ে বেশি কথা ব্যয় করাটা উচিত না, কিন্তু করতে হচ্ছে, কিছু করার নেই, তারা ডিসকাশনের পার্ট। আমার মৌলিক প্রশ্ন থাকবে, কাদের বদান্যতায়, কোন রাজ্য সরকারি কর্মীদের বদান্যতায় এবিটির একজন সন্ত্রাসবাদী আমাদের রাজ্যে ভোট দিয়ে চলে যায়? বলবেন, আপনার সময় বলবেন, আপনার সময় আপনি রচনা বলবেন, রচনা বলবেন আপনার সময়, আপনাকে উত্তর দিতে হবে। হিন্দুদেরকে গালাগাল করে, বারবার হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলে, আপনার নাম্বার 1 দোষণবাজ, নাম্বার 1 দোষণবাজ। আর এইটা বলছেন আপনি সবচেয়ে বড় তোষণবাজ দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর আপনাদের ভিটিম হচ্ছে কংগ্রেস,
আমার কি মনে হয় আমি সকলের মতামত শুনবো। আমি একজন নয় কোনো একজন নির্দিষ্ট না, আমি সকলের মতামত শুনতে চাই। বিজেপির সমন্বয় বৈঠক, তার মানে কি আরএসএস এর উপর নির্ভরতা, এটা আপনার প্রশ্ন তো? এবার আমি ঘুরিয়ে প্রশ্ন করছি, যখন ইন্ডি জোটের জন্য এই কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, এই আপ, এই সিপিএম, এই সিপিআই সব পাঁচ মিশালি জোট করে বৈঠক করে, তাহলে তারা কাদের উপর নির্ভর? আমার কংগ্রেসের কাছে সুনির্দিষ্ট প্রশ্ন, আমার কংগ্রেসের কাছে প্রশ্ন, আসছি আমার কংগ্রেসের কাছে প্রশ্ন, বিজেপিকে আমার কংগ্রেসের কাছে আমি দুজনকেই বলবো আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা চাইছি। এক মিনিট আমার কংগ্রেসের কাছে প্রশ্ন, আমার কংগ্রেসের কাছে প্রশ্ন, এই যে ধরুন আপনারা এতগুলো অভিযোগ করছেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, মানে এই চরম হিন্দুত্বর পাল্টা মোকাবিলার কি আছে? সফট হিন্দুত্ব, মন্দিরে মন্দিরে ঘোরা, এত হিন্দুত্ব কোনো তো 37% ভোট বাড়ছে না, বিজেপি এর উপরে উঠতে পারছে না, 3টে নির্বাচন দেখে নিয়েছে। আমাদের জোট দেশের মানুষকে স্বস্তি দেওয়ার জোট, আমাদের জোট সাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষা করার জোট, আমাদের জোট বেকারদের চাকরি দেওয়ার জোট, ইন্ডি জোট দেশের দ্রব্যমূল্য কম দেওয়া, এটার জন্য জোট। মহাকালের মন্দির চুরি করা, মহাকালের মন্দির চুরি করছে, আমি বাকিদের কথা শোনা ধৈর্য রাখতে বলবো, এইটুকু সহিষ্ণুতা দেখান। আসবো শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষকের কাছে। যেটা আমরা দেখতে পেলাম সাম্প্রতিক অতীতে, যেটা বলেছিলেন বামেদের নেতা, সিপিএম নেতা প্রকাশ কারাট, তিনি বলেছিলেন যে আমাদের রাজ্য কেন গোটা দেশেই এই আরএসএস এবং বিজেপি একটা যে অশান্তির পরিবেশ তৈরি করবে, তাতে হিন্দু মুসলিম একটা বিবাদের জায়গা তৈরি করবে এবং তার থেকে রাজনৈতিক ফায়দা তুলবে। এর আগেও এই কথাটা নতুন কিছু বলছেন না, এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এই কথা বলেছেন। আমাদের রাজ্যে সেই হিন্দি বলয়ের সেই চেনা ছক উল্টে দেওয়ার জন্য আদৌ কি এই মুহূর্তে অবিজেপি শক্তিগুলো প্রস্তুত বলে মনে করেন? সেক্ষেত্রে তাদের হাতে হাতিয়ার কি হতে পারে বলে আপনার ধারণা? প্রথমে আমি একবার অভ্রর কাছে ক্ষমা চেয়ে নিই, আমি ওকে আগেরবার ভুল করে রিজু বলে ফেলেছিলাম, আমি ঠিক শুনতে পাইনি বা দেখতে পাইনি বলে। তা কিন্তু অভ্রর কাছে প্রশ্নটা আমার থেকেই গেল যে আজকে সত্যি নরেন্দ্র মোদীর সঙ্গে কি আলোচনা হলো আরএসএস এর, সেটা তিনি সবচেয়ে ভালো জানবেন এবং সেটা কিন্তু 30 তারিখ হওয়ার সম্ভাবনা। 30 তারিখ, আচ্ছা দুঃখিত আমি শুনতে পাইনি। তাহলে তখন আমরা জানতে পারবো। এবার মূল প্রশ্ন হচ্ছে, দেখুন ভারতে তো একটা বহুদলীয় গণতন্ত্র আছে এবং সেখানে বিভিন্ন দলই বিভিন্ন দলের বিরুদ্ধে কথা বলে, এবং এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বা আরএসএস এর যে মূল বক্তব্য সেটা হিন্দু রাষ্ট্রবাদ। তারা তো নিজেদেরকে হিন্দু সাম্প্রদায়িক দল কখনো বলেন না, তারা বলেন হিন্দু রাষ্ট্রবাদী দল। এবার এই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে বাকি দলগুলির অভিযোগ হচ্ছে তারা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেন। এবং সত্যি এবার পশ্চিমবঙ্গের যে সামনে নির্বাচন আসছে তাতে হিন্দুদের যে ভোটের শতাংশ এবং সেই নিরিখে বিজেপির যে প্রচার এবার অনেক বেশি আক্রমণাত্মক। ভালো খারাপের তর্কে আমি যাচ্ছি না, এই যে আক্রমণাত্মক প্রচারের ফলে তারা কি আশা করছেন যে তাদের দিকে হিন্দু ভোটের একটা বড় অংশ আসবে এবং তার ফলে তৃণমূলের থেকে তাদের ভোট যে 4-5% কম থাকে, তারা সেখান থেকে আরো বেশি মানুষের ভোট পাবেন। একই রকম ভাবে উল্টো দিকটা যে ঘটনাটা যে উল্টো দিকের যে ঘটনাটা আসতে পারে, সেই ঘটনাটা হচ্ছে যে এমন একটি পরিস্থিতি আসতে পারে যাতে পশ্চিমবঙ্গের মানুষ খুব সতর্ক হয়ে গেলেন এবং সেক্ষেত্রে তারা হয়তো বিজেপিকে ক্ষমতায় না আনার জন্য আরো বেশি করে তৃণমূলকে ভোট দিলেন।
এই জায়গায় যে সামনে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বামফ্রন্ট এবং কংগ্রেস তারা ঠিক কি ধরনের প্রচারের মাধ্যমে এই রাজনৈতিক স্পেসটা দখল করার চেষ্টা করছেন এখনো অবধি সেটা পরিষ্কার নয়। এবং গোটা দেশের বাকি রাজনৈতিক দল এবার বিজেপির বিরুদ্ধে এক হয়েছিল, এটা আমাদের রাজনীতি সংবিধানের মধ্যে পড়ে এবং বিজেপি 400 থেকে সেই জায়গায় 240 আসন পেয়েছে। ফলে ভারতবর্ষের মানুষ কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছেন। বিজেপি 400 পেলে যে সংবিধান পরিবর্তনের ভয় বা যে বিষয়গুলো তারা ভাবছিলেন সেই জায়গায় ব্যাপারটা এখন অনেক বেশি নর্মালাইজড, হয়তো সেই কারণেই মানুষ আবার সেক্ষেত্রে বাম কংগ্রেসের যে ভূমিক্ষয় সাম্প্রতিক অতীতে কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি, সেটার কি কোনো চেঞ্জ হওয়ার মানে কোনো সম্ভাবনা দেখছেন? তার কারণ আমি কারণ হিসেবে বলছি একটা জিনিস একেবারেই পরিষ্কার যে বাম কংগ্রেসের ভোট তো বিজেপি আর তৃণমূল এসে বাড়িয়ে দেবে না। ফলে বাম কংগ্রেস বারবার বলবেন তৃণমূল বিজেপি জোট এই সমস্ত কথা, কিন্তু মোট যে ভোট তৃণমূল এবং বিজেপির দিকে যাচ্ছে তার থেকে কিন্তু বামপন্থী বা কংগ্রেসের দিকে ভোট আসছে না। এবং এর একটা সবচেয়ে বড় কারণ রাস্তায় কিন্তু বামপন্থী বা কংগ্রেসের প্রভাব কম, এটা একেবারে পরিষ্কার। এর জন্য সংবাদ মাধ্যমকে দায়ী করে কোনো লাভ হবে না, তারা পথে ঘাটে। সুমনবাবু একটা কথা বলি, চূড়ান্ত মেরুকরণ হয়ে রয়েছে, সেই কারণে আমাদের ভোটটা রিগেইন করার সম্ভাবনা প্রবল কঠিন হয়ে যাচ্ছে প্রতিদিন। কারণ এখানে যেভাবে ধর্মীয় মেরুকরণ করছে, অটোমেটিক্যালি মাইনরিটিরা তাদের স্বস্তির জন্য, তাদের শান্তির জন্য, সারা ভারতবর্ষের অবস্থা দেখে তারা হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে, সেখানে হয়তো বাম কংগ্রেসের ভোট কিছুটা কমতেও পারে বা বাড়তে না পারে। এই কারণে আমাদের বাড়ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি যে দুটো দলের থেকেই ইকুইভোকাল হওয়া। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে এর আগে যেটা ছিল, রাজ্যের প্রান্তিক সংখ্যালঘু শ্রেণী কোনো একটি তাদের ধর্মীয় নেতার নির্দেশে বা তার অঙ্গুলি হেলনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যালট বক্সে তাদের একটা চাঙ্ক ভোট পড়তো, কিন্তু বর্তমান রাজ্যের শাসক দল তারা দাবি করছে প্রান্তিক সংখ্যালঘু শ্রেণীর উন্নতি হয়েছে, তারা অনেকটা, তাদের মধ্যে অনেকটা শিক্ষার প্রসার ঘটেছে। তাহলে সেই শিক্ষার প্রসার অনুযায়ী তাদের ভোটটাও কি এবার ওইরকম ভাবে চাঙ্ক ভাবে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সকলে মিলে না পড়ে সেখানেও কি একটা ভোট ভাগাভাগির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? আমি আগে উনি অভ্র বাবু যিনি রয়েছেন প্যানেলে, ওনার একটা উত্তর দিয়ে নি। প্রথমত, আমি এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না, ফলে দ্বিখণ্ডিতকে ব্যান করা নিয়ে আমার কোনো সমর্থন নেই। আমি সমর্থন করি না কোনো বই নিষিদ্ধ হোক, ঠিক আছে, এবং তাসলিমা নাসরিনের লেখার আমি অত্যন্ত পক্ষপাতী। দ্বিতীয়ত, কেরালার বিষয়টি একেবারেই আমাদের পশ্চিমবঙ্গের বিষয় থেকে আলাদা, কারণ কেরালায় জাতপাতের লড়াইয়ের বিরুদ্ধেও কিন্তু বামপন্থীদের একটা বিরাট ভূমিকা ছিল, সেই প্রসঙ্গটা একটা বিস্তৃত আলোচনা। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে, যেখানে যে সংখ্যালঘু ভোট কোথায় পড়বে, সংখ্যালঘু ভোট ভাগ হবে কিনা। স্বাভাবিকভাবে আমরা দেখছি যে এখানের বছরের পর বছর সংখ্যালঘু ভোটটাকেই কনসলিডেট করেছেন তৃণমূল কংগ্রেস, যেটা তার মূলত ভোট ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। এবং কিছু ক্ষেত্রে উন্নতির যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে সেটাও বহু ক্ষেত্রে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের সঙ্গে মেলে না, মানে যাচাই করে নিতে হয় যে কিছু তথ্য সত্যি, কিছু তথ্য আবার ম্যানুফ্যাকচার্ডও থাকে। কিন্তু সামগ্রিকভাবে সংখ্যালঘুদের একটা এম্পাওয়ারমেন্ট হয়েছে এবং তাদের একটা আস্থা কোথাও সরকারের উপর তৈরি হয়েছে বলে মনে হয়। সুতরাং এবারেও কিছু ক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর মতন নেতা রয়েছেন বা দুর্নীতি একটা বিরাট অংশে, আপনারা ভুলে যাবেন না যে আরজি করের মতন ঘটনা ঘটেছে, অথবা এই যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার, তারা রাস্তায় এখনো নিয়োগ দুর্নীতির শিকার হয়ে বসে রয়েছে, তার মধ্যে সেগুলো ফ্যাক্টর হতে পারে বলে আপনি মনে করছেন। কিন্তু গত নির্বাচনগুলিতে অন্তত এই দুর্নীতি বা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাকরির সমস্যায় যারা বাইরে আছেন সেগুলো তৃণমূলের ভোটে খুব বেশি ভাঙন ধরায়নি। ফলে আগামী দিনে ধর্মীয় মেরুকরণ কতটা হয় আমাদের রাজ্যে এবং সেটাকে মোকাবিলায় রাজনৈতিক দলগুলো, শাসক হোক বা বিরোধী, তাদের কি ভূমিকা থাকে, কি স্ট্র্যাটেজি থাকে, আমাদের অবশ্যই নজরে রাখতে হবে। আমাদের সঙ্গে আজকে ছিলেন ঋষি দত্ত, শুভাশিস ভট্টাচার্য, অভ্র সেন, শুভময় মৈত্র, শম্পা সেন। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাথে।